নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমরা যারা প্রথমে আমাদের চাকরি জীবনের প্রথমে রাজনৈতিক খবর করতাম, তখন নিয়মিত সিপিআইএম এর রাজ্য দপ্তর আলিমউদ্দিন স্ট্রিটে যেতে হতো। বুদ্ধবাবু তখন সবে মুখ্যমন্ত্রী হয়েছেন, এটা আমি বলছি 2000 সাল। তখন থেকেই আমার সঙ্গে আলাপ হয়েছিল ওসমানের। কে ওসমান? ওসমান হচ্ছে বুদ্ধদেব বাবু যে সরকারি গাড়িতে চড়তেন সেই গাড়ির চালক। সম্ভবত শেষ দিন পর্যন্ত ওসমান বুদ্ধবাবুর সঙ্গী ছিলেন। ওই পার্ক সার্কাস মল্লিক বাজার অঞ্চলেই ওসমান থাকতো। আমরা যারা নিয়মিত পার্টি অফিসে যেতাম খবরের জন্য, তাদের সঙ্গে ওসমানের একটা সম্পর্ক তৈরি হয়েছিল, কথাবার্তা হতো। কেন আমি ওসমানের কথা বললাম? দেখুন, মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন বা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, তাদের বাহনের যারা চালক থাকেন তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় সেই ভিভিআইপির এবং তার পরিবারের লোকজন। ঠিক যেমন রাজ্জাক মাতব্বর। কে এই রাজ্জাক মাতব্বর? তিনি দীর্ঘদিন ধরে শেখ হাসিনার গাড়ির চালক ছিল। এমনকি 5ই অগস্ট শেখ হাসিনা যখন দেশ ছাড়তে বাধ্য হলেন, তখন হেলিপ্যাডে তাকে পৌঁছে দিয়েছিলেন এই রাজ্জাক মাতব্বর। তারপর গণভবনের সরকারি আস্তানা ছেড়ে তিনি নিজের বাড়িতে চলে যান। কেন তার কথা বলছি? এই জন্যই, তার ছেলে রুবেল, তাকে ঢাকার মহানগর পুলিশ গ্রেপ্তার করেছে দেশদ্রোহিতা এবং ষড়যন্ত্রের অভিযোগে। এবং কতটা হাস্যকর যে কোনো এক সাংবাদিক, তিনি আবার বাংলাদেশে থাকেন না, তিনি নাকি তদন্তমূলক সাংবাদিকতা করেন, তিনি সমাজ মাধ্যমে লিখেছেন এই রুবেল এখন সেনাকর্তা, প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের যোগাযোগ রক্ষা করে চলছেন। অর্থাৎ রুবেলের মাধ্যমেই ইউনূস সরকারের প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে আওয়ামী লীগের নেতারা যোগাযোগ রাখছেন এবং এই অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার চক্রান্তে যুক্ত নাকি রুবেল, সেই জন্য তাকে দেশদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। প্রথম কথা, ইউনূসের বর্তমান প্রশাসনে যারা আছেন তাদের অধিকাংশই আওয়ামী লীগ জমানায় নিয়োগ পেয়েছিলেন। তাহলে প্রশাসনের আধিকারিকরা, আমি তর্কের খাতিরে মেনে নিলাম, যদি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন, তাহলে প্রশাসনের আধিকারিকদেরই তো কাঠগড়ায় তুলতে হবে। যদি এই অভিযোগ সত্যি হয় রুবেল মাধ্যম হিসেবে কাজ করেছে, ধরুন আমি একটা মাধ্যম হিসেবে কাজ করতে চাই, কিন্তু আমি মাধ্যম হিসাবে কাজ করে তখনই সাফল্য পাবো আমি যার কথা যাকে পৌঁছে দিচ্ছি তিনি কথা শুনতে রাজি হলে তবেই তো আমার সাফল্য। তাহলে প্রশাসন, পুলিশের আধিকারিক, সেনাবাহিনীর কর্তারা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা চালাতে আগ্রহী। সেই জন্যই রুবেল, যদি এই অভিযোগ সত্যি হয়, এই কাজটা করেছেন। তাহলে সেনা প্রশাসনের কর্তাদের চিহ্নিত করা উচিত ইউনূসে, যে কারা কারা তার প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রেখে তার সরকারকে উৎখাত করতে চাইছে। এটা হচ্ছে না, আওয়ামী লীগকে ভয় পাচ্ছে, তাই কখনো বলছে নিষিদ্ধ করতে হবে, কখনো বলছে পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না, আবার কখনো আওয়ামী লীগের কর্মী সমর্থকদের অপারেশন ডেভিলান্টের মাধ্যমে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। এবার শুনছি শেখ মুজিবের সমাধিতেও ভাঙচুর করার পরিকল্পনা নিয়েছে এই তৌহিদি জনতা, এই ছাত্র শিবির, এই বৈষম্য বিরোধী ছাত্ররা। তাহলে আওয়ামী লীগের অবিচুয়ারি আপনারা লিখে ফেলেছেন। আপনাদের ওই ইউনূসের প্রেস উইং এর যিনি আছেন শফিকুল আলম, তিনি উপসচিব ছিলেন, সচিব পদমর্যাদায় উন্নীত হয়েছেন, কনগ্রাচুলেশন। দালালি ভালো করেছেন, দালালির পুরস্কার পেয়ে গেছেন। তো তিনি তো বলেই দিয়েছেন যে শেখ হাসিনার রাজনীতির দিন শেষ,
যখন ঘোষণা করে দিলেন শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই বাংলাদেশের রাজনীতিতে, তখন এই উইছান করছেন কেন? যে শক্তি আপনাদের কথায় অপ্রাসঙ্গিক হয়ে গেছে, যে স্বৈরাচারী শক্তিকার বাংলাদেশের মানুষ কখনোই গুরুত্ব দেবে না, তাহলে সেই শক্তি, সেই আওয়ামী লীগ, সেই শেখ হাসিনাকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? মাথা ব্যথা কারণ এই জন্যই যে একটা সুদূর প্রসারী চক্রান্তের ফল হচ্ছে এই ইউনূসের সরকার। মেটিকুলাসলি ডিজাইন এই চক্রান্ত অনেকদিন ধরে হয়েছে, 5-6 বছর ধরে হয়েছে। এর মধ্যে ছাত্র শিবির আছে, হেফাজত আছে, জামাত আছে, এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা হয়তো একটু বাদে এসছে মঞ্চে, কিন্তু ছাত্র শিবির অনেকদিন ধরেই গোপনে এই কাজটা করছেন। তাদের অনেকেই তো দেখছি সমাজ মাধ্যমে বলছেন যে তারাই ইউনূসকে ফোন করে দায়িত্ব নিতে বলেছিলেন, মেটিকুলাস ডিজাইনটা ছাত্র শিবির করেছিল। আসলে জামাত হচ্ছে শুনুন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। জামাতের আমির এখন অনেক বড় বড় কথা বলছেন, এক জায়গায় বলেছেন যে ওনারাও নাকি মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন, কিন্তু যেই ভারত যুদ্ধে জড়িয়ে পড়ল তখন ওনারা পিছু হটলেন, কারণ তাদের মনে হয়েছিল যে এই যুদ্ধে ভারত যোগ দিয়েছে, অর্থাৎ পাকিস্তানের অধীন থেকে এবার তারা নাকি ভারতের অধীন হয়ে যাবে। এই ধরনের হাস্যকর যুক্তি একমাত্র জামাতে ইসলামী অবতারণা করতে পারে, কারণ তারা যুদ্ধ অপরাধী। আল বাদর, আল শামস, জামাত ৭১-এর মুক্তিযুদ্ধে কি করেছিল সেটা বিশ্ববাসী জানে, বাংলাদেশের মানুষও জানে। সেজন্য জামাত কখনো বাংলাদেশের রাজনীতিতে খুব একটা প্রাসঙ্গিক হয়ে উঠতে পারেনি, এবারও হবে না। ইসলামিক জোট করে জামাত ভোটে লড়লে সর্বোচ্চ 15% ভোট পেতে পারে। আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ করবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না, এবং সেই নির্বাচনের কোনো বৈধতা আন্তর্জাতিক মহল দেবে না, ভারত দেবে না, আমেরিকা দেবে না, পশ্চিম দুনিয়া দেবে না, এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনকে তদারকি করবেন, এবং বাংলাদেশ পুলিশ সেনা এই নির্বাচনে আইন শৃঙ্খলার কাজে নামলে সেই নির্বাচন প্রহসন হবে। প্রয়োজন আন্তর্জাতিক বাহিনী, বাংলাদেশের সেনা পুলিশ থাকবে, কিন্তু আন্তর্জাতিক বাহিনীও থাকবে, যাতে প্রত্যেক মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। এটাই ভয় পাচ্ছে ইউনূস, কারণ ইউনূস রুটলেস ওয়ান্ডার। তার এনজিও চট্টগ্রামে যারা আছে তাদের কোনো বেস নেই, কোনো কনস্টিটিউয়েন্সি নেই, এনজিও চালাতো, এবং অনেকেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। ছাত্ররা দল করলেও সেই দল বাংলাদেশের মাটিতে দাগ কাটতে পারবে না। ইতিমধ্যেই ছাত্রদের মধ্যে অনেক বিভেদ তৈরি হয়ে গেছে। বিএনপি একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদের সঙ্গে আবার ছাত্রদের সংঘর্ষ হচ্ছে, তাদের ছাত্র সংগঠনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্রদের সংঘর্ষ। এখন বৈষম্য বিরোধী ছাত্ররা জামাত ভারত বিরোধিতার সুরটা চড়া সুরে বেঁধেছে, তাই বিএনপিও ভারত বিরোধিতার সুরটা চড়া করেছে। বিশেষ করে তিস্তার জল বন্টন চুক্তিকে সামনে রেখে ন্যায্য জল চাই, সেই জন্য বাংলাদেশের উত্তরাংশের বিভিন্ন জেলায় বিএনপি একটা বিপুল সমাবেশ করেছে। তারেক রহমান ভার্চুয়ালি সেখান থেকে ভাষণ দিয়েছেন, বলেছেন যে ভারতের সঙ্গে তারা সম্পর্ক মসৃণ রাখতে চান, কিন্তু ভারতকেও তিস্তার ন্যায্য জল দিতে হবে। এগুলো চলবে, কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে আওয়ামী লীগকে তো ভয় পাচ্ছেন কেন? আওয়ামী লীগের ছায়াকেও ভয় পাচ্ছে, বিএনপি পাচ্ছে, ইউনূস পাচ্ছে, জামাত পাচ্ছে, কারণ তারা জানে, বিএনপিও জানে নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করলে তারা খুব সহজে ক্ষমতা দখল করতে পারবে না। ইতিমধ্যে ময়দানে ছাত্রদের দলটাও নামবে, তাদের সঙ্গে জামাত এবং ইসলামিক দলগুলো জোট হবে। একদিকে বিএনপি আবার আওয়ামী লীগ নামলে ট্রায়াঙ্গুলার ফাইটে বিএনপি ফাঁকা মাঠে গোল করতে পারবে না। আর ইউনূসও জানে দেশের 1/3 মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, কারণ আওয়ামী লীগের সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িয়ে। যদিও আমি শেখ মুজিবকে একমাত্র বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির নায়ক বলে মনে করি না, অনেকেই ছিলেন, শেখ মুজিব তাদের মধ্যে উল্লেখযোগ্য। হাসিনা তার পিতাকে
গ্লোরিফাই করে অনেক কিছু করেছেন। এবং দেখেন না, আমাদের এখানে নেহেরু গান্ধী পরিবার, ভারতবর্ষে কত সরকারি প্রকল্পের নাম যে ইন্দিরাজি, রাজীবজি, পণ্ডিতজির নামে হয়েছে, সে তো শাস্ত্রীজির নামে কটা আছে, বল্লভভাই প্যাটেলের নামে কটা আছে। অর্থাৎ এখানকার গান্ধী পরিবার যেমন মনে করে তারাই দেশের স্বাধীনতা এনেছেন, ওখানে আবার শেখ হাসিনা মনে করেন যে বঙ্গবন্ধুর একক অবদান বাংলাদেশের স্বাধীনতা। এই ন্যারেটিভকে আমি সমর্থন করি না। মুজিববাদ বলে কিছু হয় না, কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের অনেক মানুষের সমর্থন এখনো এনজয় করে, সেটাই ইউনূসের ভয়। তাই উইচ হান্ট চলছে, ছায়াকে ভয় পাচ্ছে। একটা সমাজ মাধ্যমে কেউ একটা লিখে দিল, সেটা কোনো প্রমাণ করার প্রয়োজন নেই, আমার ইচ্ছা হলে আমি একটা অভিযোগ করলাম, সেই অভিযোগকে সেটাকেই মান্যতা দিয়ে পুলিশ কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে? আমি যে অভিযোগ করেছি আমার কোনো মোটিভ আছে কিনা সেটা দেখার কোনো প্রয়োজন নেই। ঠিক যেভাবে বহু নিরীহ নাগরিক, বহু আওয়ামী লীগের নিচের তলার কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় জড়িয়েছে ইউনূস প্রশাসন, ঠিক যেভাবে চিন্ময় প্রভু এখনো জেলের মধ্যে আটকে আছেন। এই হচ্ছে ইউনূসের অপশাসন। আন্তর্জাতিক স্তরের বাটপাত্র, ওর থেকে এর থেকে বেশি কিছু আশা যদি বাংলাদেশের মানুষ করেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। এই যে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনটা রিপোর্ট দিয়েছে, 114 পাতার রিপোর্ট, আওয়ামী লীগ বলছে ওই রিপোর্টে গণহত্যা বা জেনোসাইডের কথা উল্লেখ নেই। তারা বলছে দাবি যে প্রচার হচ্ছে না মানবতা বিরোধী অপরাধ করেছে শেখ হাসিনা আওয়ামী লীগ। আওয়ামী লীগের দাবি রিপোর্টে মানবতা বিরোধী অপরাধ হয়েছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি এই তদন্ত কমিশন। যেমন 15ই জুলাই থেকে 15ই অগস্ট বা 16ই অগস্ট পর্যন্ত 1400 জন নাকি খুন হয়েছে। আওয়ামী লীগের দাবি 15ই জুলাই থেকে 5ই অগস্ট পর্যন্ত 400 জন, আর তারপরে 10 দিনে 1000 জন। তাহলে এই যে 400 জন 5ই অগস্ট পর্যন্ত খুন হয়েছেন, তাতে সেনাবাহিনীর লোক আছে, এই পুলিশের লোক আছে, আওয়ামী লীগের সমর্থক আছে এবং আন্দোলনকারীরাও আছে। কিন্তু 5ই অগস্টের পর থেকে 15ই বা 16ই অগস্ট পর্যন্ত যে 1000 জন খুন হয়েছেন, তারা ধর্মীয় সংখ্যালঘু, মানে সনাতনী, আওয়ামী লীগের কর্মী সমর্থক, পুলিশ, সবাইকে ইন্ডেমনিটি দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা পুলিশকে খুন করলো, যারা আওয়ামী লীগের কর্মীদের খুন করলো, যারা সনাতনীদের খুন করলো, তাদের কোনো বিচার হবে না ইউনূসের জমানায়? এ মাৎসর ন্যায় বলে কম গলা হয়। অর্থাৎ জল ক্রমশ ঘোলা হচ্ছে। আমি আবার বলছি, কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, ইউনূস করতে চায় না। আপনাদের মনে আছে যখন প্যারিস থেকে ইউনূস প্রথম নামলো এয়ারপোর্টে, সাংবাদিকদের কি বলেছিল? আমাকে 6 বছর সময় দিতে হবে। তাহলে 6 বছর হলে ওর বয়স হবে 92 বছর বা 91 বছর। চর্বচস্য লেজ্জ পেয় হয়ে গেল, নিজের গ্রামীণ ব্যাংক সুরক্ষিত হলো, নিজের করটা মুকো হয়ে গেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সুবিধাভোগীদের সেটেল করলেন, বিদেশের ব্যাংকে তাদের সংস্থান করে দিলেন। তারপরে কি আছে? 91 বছর পরে বয়স হয়ে পৌঁছে আর কি মানুষের থাকে? ঠিক আছে, তখন প্রাক্তন রাষ্ট্রপ্রধান হিসাবে প্রোটোকল নিয়ে থাকবেন, এটাই হচ্ছে ইউনূসের প্ল্যান। কোনো নির্বাচনও চায় না, ক্ষমতা ছাড়তে চায় না কেউ। ভাববেন না যে ইউনূস বলছে যে ডেডলাইন ডিসেম্বরে করব, জুনে করব, ওগুলো হচ্ছে মিথ্যাচার, ধোঁকা দেওয়া, মিথ্যা আশ্বাস দেওয়া। যদি বাংলাদেশের মানুষ এবং বিএনপি সহ রাজনৈতিক দলগুলো এই আন্তর্জাতিক স্তরের প্রতারকের কথায় বিশ্বাস করেন, নিজেদেরকেই তার খেসারত দিতে হবে। কোনো নির্বাচন হবে না। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো চক্রান্তও সফল হবে না। নির্বাচন যদি হয়, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরদারিতে এবং আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতিতে নির্বাচন হবে। মানুষ যে রায় দেবেন, সেই রায় সবাইকে মাথা পেতে নিতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্রের ঐতিহ্য।